নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেল তসনোভা ভয়েজে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকের এই গল্পে আপনাদের নিয়ে যাবে ঠানের কুয়াশায় মোড়া সেই সকালে লুকিয়ে থাকা এক মায়ের অদেখা ত্যাগের গল্পে, যিনি ছেলের জন্য নিজের সব স্বপ্ন, শখ আর আরাম ছাই করে দিয়েছিলেন। কিন্তু এক রাতে সেই ছেলে তাকে বলে দিল, ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও। অপমানের আগুনে পুড়ে গেল তার অন্ধ মাতৃস্নেহ। তখনই জেগে উঠল আত্মসম্মানের অদম্য শক্তি, আর তিনি নিলেন এক অবিস্মরণীয় সিদ্ধান্ত। আসুন শুনি অনুরাধা তাইয়ের এই হৃদয় বিদারক কিন্তু অনুপ্রেরণাদায়ক গল্প, যা পুরো পরিবারের ভাগ্য বদলে দিয়েছিল চিরতরে। ঠানের সেই কুয়াশায় মোড়ানো সকাল, বাইরে দিয়ে যাওয়া সেন্ট্রাল রেলওয়ের লোকাল ট্রেনের ঝনঝন শব্দ, আর এদিকে অনুরাধা তাইয়ের রান্নাঘরে প্রেসার কুকারের সিটির যুগলবন্দি। ঘড়িতে সকাল ৭টা বেজেছিল, কিন্তু ৬৫ বছর বয়সী অনুরাধা তাইয়ের ব্যস্ততা যেন কোনো প্রাণবন্ত তরুণীর মতোই ছিল। গ্যাসের চুলায় একদিকে কেদারের টিফিনের জন্য ঢ্যাঁড়সের তরকারি রান্না হচ্ছিল, আর অন্যদিকে বৌমা রাধিকার জন্য স্পেশাল ডায়েট ওটস ফুটছিল। শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে অনুরাধা তাইয়ের দৃষ্টি মুহূর্তের জন্য জানালার বাইরে চলে গেল। একটা সময় ছিল যখন এই ঠানেতেই অনুরাধা তাইয়ের টিফিন চাকরিজীবী মানুষদের জন্য একটা বিশ্বস্ত নাম ছিল। স্বামীর অকাল মৃত্যুর পর নিজের ৫ বছরের ছেলে কেদারকে দেখে তিনি ভেঙে পড়েননি। তিনি কোমর বেঁধেছিলেন এবং ঘরে তৈরি টিফিনের ব্যবসা শুরু করেছিলেন। ভোর ৪টে উঠে নিজের হাতে ৫০-৫০টা টিফিন বানানো, হাড় ভাঙা খাটুনি আর রক্ত জল করা পরিশ্রম করে কেদারকে বড় করা, তাকে ইঞ্জিনিয়ার বানানো, তারপর বড় কলেজ থেকে MBA পড়তে পাঠানো, এই পুরো যাত্রায় অনুরাধা তাই নিজের জন্য বাঁচতেই ভুলে গিয়েছিলেন। এখন কেদার একটা ভালো বহুজাতিক কোম্পানিতে ম্যানেজার হয়েছে। ঘরে এখন টাকার ঝনঝনানে, কিন্তু সেই টাকার শব্দে মায়ের কষ্টগুলো কোথাও যেন হারিয়ে গেছে। ছেলের সংসার যেন ভালোভাবে চলে, রাধিকাকে যেন অফিস এবং ঘর এই দুয়ের জাঁতাকলে পিষ্ট হতে না হয়, তাই তিনি নিজের ওই রমরমিয়ে চলতে থাকা টিফিনের ব্যবসাটা বন্ধ করে দেন এবং নিজেরই বাড়িতে একজন বিনা বেতনের পরিচারিকার মতো হাড় ভাঙা খাটুনি খাটতে শুরু করেন। বন্ধুরা, গল্পর দিকে এগোতে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ। অনুরাধা তাইয়ের এই গল্প এবং তার লড়াই যদি এখনও পর্যন্ত আপনার হৃদয়কে ছুঁয়ে থাকে, তবে এই ভিডিওটি এখনই লাইক করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করুন। আর হ্যাঁ, আপনি মহারাষ্ট্রের বা পৃথিবীর কোন কোন থেকে এই গল্পটি শুনছেন সেটা আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনার গ্রাম বা শহরের নাম পড়তে আমার খুব ভালো লাগবে। আর হ্যাঁ, প্রতিদিন এরকম হৃদয়স্পর্শী গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে দেখা যাক অনুরাধা তাইয়ের জীবনের সামনে কি অপেক্ষা করছে। মা, কতক্ষণ আগে তোমাকে আমার নীল শার্টটা ইস্ত্রি করে রাখতে বলেছিলাম না? বেডরুম থেকে কেদারের কর্কশ গলার আওয়াজ এলো। হ্যাঁ রে বাবা, রেখেছি তোর বিছানায়, অনুরাধা তাই তাড়াহুড়ো করে বললেন। ঠিক তখনই রাধিকা মুখে দামি ফেস প্যাক লাগিয়ে বাইরে এলো। গ্যাসের চুলার উপর রাখা পোহার অর্থাৎ চিড়ে ভাজার দিকে তার নজর পড়তেই সে নাক কুচকাল। মা, আপনাকে কতবার বলেছি পোহাতে বাদাম দেবেন না, আমার ডায়েট চলছে না। আর গতকাল আপনাকে আমার ওই পোশাকগুলো ড্রাই ক্লিনিংয়ে দিতে বলেছিলাম, দিয়েছেন নাকি ভুলে গেছেন? রোজকার মতোই রাধিকার গলায় চরম রুক্ষতা ছিল। আহা রাধিকা, কাল ঘরে অনেক কাজ ছিল, আমি ভুলে গেছি, আজ নিশ্চিত দিয়ে আসব, অনুরাধা তাই অপরাধীর মতো বললেন। কেদার ডাইনিং টেবিলে এসে বসল। এক হাতে মোবাইলে ইমেল চেক করা আর অন্য হাতে না দেখেই পোহা খাওয়া চলছিল তার। কি মা, সাধারণ জিনিসগুলো তোমার মনে থাকে না? রাধিকার অফিসের কত কাজ থাকে, অন্তত ওকে তো কষ্ট দিও না। মায়ের পিঠে স্নেহের হাত বুলিয়ে দেওয়া তো দূরের কথা, একটা সাধারণ কুশল সংবাদ নেওয়ারও প্রয়োজন বোধ করল না কেদার। রাধিকা কেদারের দিকে তাকিয়ে একটা বিজয়ী হাসি হাসল। অনুরাধা তাই শুধু একটা নিশ্চুপ দীর্ঘশ্বাস ফেললেন এবং চুপচাপ বাসন মাজার জন্য সিঙ্কের দিকে ঘুরে দাঁড়ালেন। এটা রোজকার ব্যাপার ছিল। এই বাড়িতে তাকে সবাই খুব সস্তা আর সহজলভ্য ধরে নিয়েছিল। দিনটা এভাবেই ঘরের কাজের জাতাকলে শেষ হল। রাত ৮টা বেজেছিল। আজ অনুরাধা তাইয়ের ছোটবেলার বান্ধবী সুলভা তাঁদের বাড়িতে রাতের খাবার খেতে এসেছিল। সুলভা অনুরাধা তাইয়ের কষ্ট এবং তার গুমড়ে মরার বিষয়টা খুব ভালো করেই জানত, কিন্তু অন্যের বাড়িতে আমরা কি বা বলতে পারি, এই ভেবে সে চুপ থাকত। অনুরাধা তাইয়ের ২০ বছরের নাতনি ঈশা সবেমাত্র কলেজ থেকে ফিরেছিল। ঈশা তার ঠাকুমাকে খুব ভালোবাসত, কিন্তু বাড়ির এই দমবন্ধ করা পরিবেশের কারণে সেও সাধারণত চুপচাপই থাকত। রাতের খাবারের জন্য ডাইনিং টেবিলে সবাই জড়ো হয়েছিল। অনুরাধা তাই সুলভার পছন্দের বেগুনের তরকারি আর গরম রুটি বানিয়েছিলেন। খাওয়া শুরু হলো এবং রোজকার মতোই রাধিকা তার অভিযোগ শুরু করল। কেদার,
আমি আজ ওই ইন্টেরিয়ার ডিজাইনারের সাথে কথা বলেছি। আমি না আমার ওয়ার্ড্রোব আর ওয়ার্ক ফ্রম হোম সেটআপটা একটু বাড়াতে চাই, কিন্তু আমাদের বেডরুমে একদমই জায়গা নেই। রাধিকা রুটির টুকরো ভাঙতে ভাঙতে কথাটা তুলল। কেদার জল খেতে খেতে জিজ্ঞেস করল, তাহলে কি করার কথা বলছো? ঘর তো আর বড় করতে পারি না আমরা। এবার রাধিকা চোখ টিপে অনুরাধা তাইয়ের দিকে তাকালো এবং বলল, ঘর বড় করতে হবে কেন? ওদের বেডরুমটাই তো সবচেয়ে বড়। ওদের এত বড় ঘরের কি দরকার? ওখানে শুধু তো ওদের ওই পুরনো ঠাকুর ঘর আর ওই বড় কাঠের খাটটা আছে। ওরা যদি ওই ঘরটা আমাদের দিয়ে দেয় আর নিজেরা যদি ওই ছোট গেস্টরুমে শিফট হয়ে যায়, তাহলেই আমার সমস্যা মিটে যায়। অনুরাধা তাইয়ের হাতের গ্রাস সেখানেই থেমে গেল। ওই বড় বেডরুমটা শুধু একটা ঘর ছিল না, ওটাতে তার স্বামীর, কেদারের ছোটবেলার হাজারো স্মৃতি লুকিয়েছিল। রাধিকা, আরে ওই ঘরে আমার অভ্যেস হয়ে গেছে, ওখানে তোমার বাবার। অনুরাধা তাই শান্তভাবে বোঝানোর চেষ্টা করছিলেন, কিন্তু রাধিকা তাকে মাঝপথেই থামিয়ে দিল। মা, আপনি সারাক্ষণ কেন পুরনো স্মৃতি নিয়ে বসে থাকেন? একটু প্র্যাকটিক্যালি ভাবুন না। আমরা রোজগার করছি, আমাদের স্পেসের দরকার আছে। আপনি তো সারাদিন রান্নাঘরেই থাকেন, ঘুমানোর জন্য ওই ছোট ঘরটাই তো আপনার জন্য যথেষ্ট। সুলভা এসব শুনে রেগে গেল। রাধিকা, তুমি এসব কি বলছো? বাড়িটা কার? অনুরাধা হাড় ভাঙা খাটুনি খেটে এই বাড়িটা বানিয়েছে, আর তুমি তাকেই তার ঘর থেকে বের করে দিচ্ছ। সুলভা মাসি, আপনি বাইরের লোক, আমাদের ঘরের ব্যাপারে নাক গলাবেন না, রাধিকা অহংকারের সাথে বলল। মা, তুমি কেন মাঝখানে কথা বলছো? ঈশা রাধিকাকে আটকানোর চেষ্টা করল, কিন্তু কেদার হাত দিয়েই ঈশাকে চুপ করে থাকার ইশারা করল। কেদারের মেজাজ এবার চড়ে গিয়েছিল। অফিসের চাপ এবং রাধিকার প্ররোচনামূলক আচরণের কারণে সে মায়ের ওপরই ফেটে পড়ল। ডাইনিং টেবিলে হাত চাপড়ে সে জোরে চিৎকার করে উঠল, মা, যথেষ্ট হয়েছে তোমার ইমোশনাল ড্রামা। এই বাড়ির সব খরচ আমি চালাই, রাধিকার স্পেস চাই, এটা তুমি বোঝো না কেন? ও আমার সাথে খাটে, আর তুমি কি করো? সারাদিন শুধু ঘরেই তো বসে থাকো। তুমি একটা সামান্য অ্যাডজাস্টমেন্ট করতে পারো না? অনুরাধা তাই হতবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে রইলেন। যে ছেলের জন্য তিনি নিজের জীবন পার করে দিলেন, সে আজ সবার সামনে, নিজের বান্ধবীর সামনে তাকে এভাবে অপমান করছিল। কেদারের গলার আওয়াজ আরও বেড়ে গেল। পুরো বাড়ি তার চিৎকারে কেঁপে উঠল। সে রাগে লাল হয়ে সবার সামনে চিৎকার করে বলল, মা, তোমার বড় বেডরুমটা রাধিকার চাই। তুমি ওই বেডরুমটা খালি করে দাও, অথবা নিজের ব্যাগ গুছিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। টেবিলের চারপাশে শ্মশানের মতো নীরবতা নেমে এলো। সুলভার হাতের চামচটা থালায় পড়ে গেল। ঈশা চোখের ওপর হাত রেখে মাথা নিচু করে রইল। রাধিকার মুখে অবশ্য এক ধরনের নির্দয় আনন্দ ছিল। সে ভেবেছিল এবার রোজকার মতো মা কাঁদতে শুরু করবে, কাকুতি মিনতি করবে আর চুপচাপ ঘর খালি করে দেবে। কিন্তু এমন কিছুই হল না। অনুরাধা তাই কাঁদলেন না, তিনি ভিক্ষে চাইলেন না বা কেদারের পায়েও পড়লেন না। তার ভেতরে যেন কিছু একটা মট করে ভেঙে যাওয়ার শব্দ তিনি নিজেই শুনতে পেলেন। সেই শব্দটা ছিল তার অন্ধ মাতৃস্নেহের, সেই শব্দটা ছিল তার অবশিষ্ট থাকা প্রত্যাশার। সেটা রাগ ছিল না, সেটা অপমানও ছিল না, সেটা ছিল এক অদ্ভুত স্পষ্টতা। তার চোখের ওপর থেকে ভালোবাসার পর্দাটা হঠাৎ করেই খসে পড়েছিল। নিজের ছেলে তাকে নিজের বাড়ি থেকেই অবাঞ্ছিত মালপত্রের মতো বের করে দিচ্ছে, এই সত্যিটা এখন উজ্জ্বল আলোর মতো তার সামনে দাঁড়িয়েছিল। অনুরাধা তাই একটা দীর্ঘশ্বাস নিলেন, থালার খাবার অর্ধেকটা ছেড়েই উঠলেন। খুব শান্তভাবে তিনি হাত ধুলেন, তোয়ালেতে মুছলেন এবং কেদারের চোখে চোখ রেখে সরাসরি বললেন, ঠিক আছে কেদার, আমি আমার ব্যাগ গোছাচ্ছি। তার সেই শান্ত, ঠান্ডা এবং দীর্ঘ কণ্ঠস্বর শুনে কেদার এক মুহূর্তের জন্য চমকে উঠল। সে ভেবেছিল মা কাঁদবে, চেঁচামেচি করবে, কিন্তু অনুরাধা তাইর সেই ভয়ঙ্কর নীরবতা তার প্রত্যাশার বাইরে ছিল। রাধিকা একটা স্নায়বিক হাসি হাসার চেষ্টা করল। সুলভা স্তব্ধ হয়ে বসে রইল। অনুরাধা তাই মাথা উঁচু করে ঘুরলেন এবং নিজের বেডরুমের দিকে এগিয়ে গেলেন। ডাইনিং টেবিলে বসে থাকা তিনজন একে অপরের দিকে তাকিয়ে রইল। রাত 11টা বেজেছিল। বাইরে ঠান্ডার রাত এখন আরও গভীর হয়েছে। বাড়ির ড্রয়িং রুমে টিভির আওয়াজ চলছিল। কেদার এবং রাধিকা এমন ভান করার চেষ্টা করছিল যেন কিছুই হয়নি, কিন্তু ভেতরের ওই বড় বেডরুমটায় অনুরাধা তাই অন্ধকারে বিছানার একপাশে একা বসেছিলেন। তার হাতে তার মোবাইলটা ছিল, চোখে এক ফোঁটা জল ছিল না, আর মনে কোনো ভয়ও ছিল না।
তার মুখে একটা কঠোর সংকল্প ছিল। আজ পর্যন্ত যে ছেলের জন্য তিনি নিজের অস্তিত্ব ছাই করে দিয়েছেন, সে এক নিমেষেই তার দাম শূন্য করে দিয়েছিল। কিন্তু এখন কাঁদার সময় পেরিয়ে গেছে। তিনি মোবাইলের স্ক্রিন আনলক করলেন এবং হোয়াটসঅ্যাপ খুললেন। তিনি সুলাভার চ্যাট স্ক্রল করতে লাগলেন। কয়েক সপ্তাহ আগে সুলাভা তাকে আলিবাগের কাছে একটা ছোট ছিমছাম জায়গা এবং একটা বাড়ির বিজ্ঞাপন পাঠিয়েছিল। নিচে মেসেজ লেখা ছিল, অনু, দেখ বাড়িটা কি সুন্দর, আমরা বুড়ো বয়সে এরকমই একটা জায়গা কিনব আর সেখানে শান্তিতে থাকব, সমুদ্রের গর্জন শুনতে শুনতে। সেই সময় অনুরাধা তাই ওই মেসেজটায় শুধু একটা হাসি মুখের ইমোজি পাঠিয়েছিলেন। আমাদের কপালে কি এত শান্তিতে বাঁচার সুযোগ আছে? এই ভেবে তিনি বিষয়টা ছেড়েই দিয়েছিলেন। কিন্তু আজ হলঘর থেকে আসা টিভির কর্কশ আওয়াজ এবং কেদার ও রাধিকার মেকি হাসির আওয়াজের মাঝে তিনি ওই মেসেজটা আবার খুললেন। ওই বাড়ির ছবিগুলো তিনি জুম করে দেখলেন। তিনি নিজের ব্যাংকিং অ্যাপটা খুললেন, পাসবুকের ওপরের সংখ্যাটা দেখলেন। টিফিনের ব্যবসা করার সময় ভোর 4টে থেকে আগুনের সামনে দাঁড়িয়ে নিজের শাড়ির শখ, নিজের অসুখ-বিসুখ সব সরিয়ে রেখে তিনি তিল তিল করে পয়সা জমিয়েছিলেন। কেদারের ইঞ্জিনিয়ারিং পড়া, তার দামি বাইক, তার জাঁকজমকপূর্ণ বিয়ে, এই সব কিছুর পরেও তার অ্যাকাউন্টে একটা বড় অঙ্কের টাকা জমা ছিল। ওই টাকাটা তার ওই ছোট্ট বাড়ির স্বপ্নের জন্য একদম যথেষ্ট ছিল। এই টাকা আমার কষ্টের, আমার ঘামের। অনুরাধা তাই নিজেই নিজেকে ফিসফিস করে বললেন। তার মনে একটা অন্যরকম স্ফুলিঙ্গ জ্বলে উঠেছিল, স্বাধীনতার স্ফুলিঙ্গ। পরের দিন সকালে ঘড়িতে 6টা বেজেছিল। প্রতিদিন এই সময়ে অনুরাধা তাইয়ের হাতে চায়ের 2টো কাপ থাকত। কিন্তু আজ তিনি গ্যাসের চুলা জ্বালালেনই না। তিনি একটা সাধারণ সুতির শাড়ি পরলেন, পার্স নিলেন এবং রাধিকা ও কেদার যখন তাদের এসি বেডরুমে গভীর ঘুমে আচ্ছন্ন, তখন তিনি বাইরে থেকে ঘরের দরজাটা আলতো করে টেনে দিয়ে বেরিয়ে পড়লেন। ঠানে স্টেশনের বাইরে সুলভা তার জন্যই অপেক্ষা করছিল। কাল রাতের ওই ঘটনার কারণে সুলভার সারারাত ঘুম হয়নি। অনুরাধা তাইকে স্টেশনে দেখতে পেয়ে সে দৌড়ে এগিয়ে এলো। অনু, এসব কি? সকাল সকাল কোথায় বেরিয়েছিস? আর তুই আমার ফোন কেন ধরছিলি না? সুলভা খুব চিন্তায় ছিল। সুলভা, তুই আমাকে ওই আলিবাগের বাড়ির বিজ্ঞাপনটা পাঠিয়েছিলি না? আমি ওই বাড়িটা দেখতে যেতে চাই, এখনই। অনুরাধা তাইয়ের গলার স্বর ভীষণ শান্ত আর দৃঢ় ছিল। সুলভা চমচে উঠল। অনু, রাগের মাথায় কোনো উল্টোপাল্টা সিদ্ধান্ত নিস না। আমাদেরই তো ছেলে, মাঝে মাঝে বাচ্চারা ওরকম বলে ফেলে। তুই এভাবে বাড়ি ছেড়ে। সুলভা। অনুরাধা তাই সুলভার হাত নিজের হাতে নিলেন এবং তার চোখে চোখ রেখে বললেন, রাগ কাল রাতেই শেষ হয়ে গেছে রে আমার, আর তার সাথে ওই মিথ্যে মাতৃস্নেহটাও শেষ হয়ে গেছে। যখন আমার নিজের ছেলেই আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, তখন সেখানে থাকাটা মানে নির্লজ্জতা। আমি এখন নিজের জন্যে বাঁচতে চাই। তুই কি আমার সাথে আসছিস? সুলভা অনুরাধা তাইয়ের চোখের দিকে তাকালো। সেখানে আজ পর্যন্ত দেখা সেই বেচারি, সব সহ্য করা অনুরাধা ছিল না। সেখানে একজন আত্মসম্মানবোধ সম্পন্ন নারী দাঁড়িয়েছিল। সুলভা কোনো কথা না বলে মাথা নাড়ল। 4 ঘণ্টা পর তারা দুজন আলিবাগের কাছের একটা ছোট্ট গ্রামে পৌঁছাল। এস্টেট এজেন্ট তাদের বাড়িটা দেখাতে নিয়ে গেল। বাড়িটা দেখেই অনুরাধা তাইয়ের মনের সমস্ত তোলপাড় শান্ত হয়ে গেল। লাল পাথর দিয়ে তৈরি একটা ছোট্ট কিন্তু ভীষণ সুন্দর বাড়ি। ওপরে লাল রঙের টালির চাল। বাড়ির সামনে একটা প্রশস্ত উঠোন, যেখানে একটা সুন্দর তুলসী মঞ্চ দাঁড়িয়েছিল। বাড়ির পেছনে নারকেল, সুপারি আর আম গাছগুলো বাতাসের তালে তালে দুলছিল। সেখান থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে সমুদ্র ছিল। সমুদ্রের ঢেউয়ের সেই ছন্দময় গর্জন বাড়ি পর্যন্ত শোনা যাচ্ছিল। সেখানকার বাতাসে একটা অন্যরকম সতেজতা এবং মাটির গন্ধ ছিল। মুম্বাই ঠানের ওই কংক্রিটের জঙ্গলে আর কেদারের বাড়ির রাজনীতিতে দম বন্ধ হওয়া অনুরাধা তাই যেন অক্সিজেন পেলেন। তিনি বাড়ির দেওয়ালে হাত বুলিয়ে দেখলেন, উঠোনের তুলসী গাছকে প্রণাম করলেন। কি তাই, কেমন লাগলো বাড়িটা? এজেন্ট জিজ্ঞেস করল। ভেবে বলবেন, লাইনে আরও 2জন খদ্দের আছে। অনুরাধা তাই ঘুরলেন। তার মুখে একটা শান্ত হাসি ছিল। আমার ভাবা হয়ে গেছে, আমি এই বাড়িটা চাই। এই নিন টোকেন অ্যামাউন্ট। এই কথা বলে তিনি নিজের পার্স থেকে চেক বই বের করলেন এবং সেখানেই এজেন্টের হাতে 50,000 টাকার একটা চেক ধরিয়ে দিলেন। সুলভা অবাক হয়ে তাকিয়ে রইল। অনু, তুই কি সত্যি মনস্থির করে ফেলেছিস? হ্যাঁ সুলভা, 65 বছর আমি অন্যদের সিদ্ধান্ত মেনে নিয়েছি। আজ প্রথমবার আমি নিজের জন্য একটা সিদ্ধান্ত নিলাম। অনুরাধা তাই একটা দীর্ঘশ্বাস নিয়ে সমুদ্রের দিকে তাকালেন।
বিকেল ৫টায় অনুরাধা তাই ঠানের বাড়িতে ফিরলেন। বাড়ির পরিবেশ রোজকার মতোই ছিল, শুধু তার মনে এখন একটা ঝড় থেমে গিয়ে অদ্ভুত প্রশান্তি বিরাজ করছিল। কেদার টিভি দেখতে বসেছিল, রাধিকা হলঘরে ল্যাপটপ আর একটা ডায়েরি নিয়ে কিছু একটা হিসেব করতে বসেছিল। অনুরাধা তাইকে দেখতে পেয়েই রাধিকা তার স্বভাবসুলভ রুক্ষ স্বরে শুরু করল, মা, সকাল সকাল কাউকে কিছু না জানিয়ে কোথায় গিয়েছিলেন? আমার সকালের চা আর জলখাবারটা কে করবে? আমাকে নিজেকে করতে হলো। রাধিকার গলার স্বর চড়া ছিল। অনুরাধা তাই তার প্রশ্নের দিকে সম্পূর্ণ উপেক্ষা করলেন এবং সোজা নিজের ঘরের দিকে যেতে লাগলেন। মা, শুনছেন আমি কি বলছি? রাধিকা রেগে গিয়ে বলল এবং সে ডায়েরির একটা পাতা ছিঁড়ে অনুরাধা তাইয়ের সামনে ধরল। এই দেখুন, রবিবার আমার অফিসের সহকর্মীরা বাড়িতে আসছে। আমি একটা বড় পার্টি রেখেছি। এটা মেনুর লিস্ট। কালকের মধ্যে বাজারে গিয়ে এগুলো নিয়ে আসবেন। আর হ্যাঁ, বিলটা একটু বেশিই হবে। আপনি আপনার টিফিনের টাকাটা ব্যবহার করুন। কেদারের বেতন পেতে এখনও দেরি আছে। রাধিকা কাগজটা অনুরাধা তাইয়ের হাতে গুজে দেওয়ার চেষ্টা করল, কিন্তু অনুরাধা তাই কাগজটা হাতে নেওয়ার বদলে সরাসরি রাধিকার চোখে চোখ রাখলেন। তার দৃষ্টির সেই প্রখরতা দেখে রাধিকা এক মুহূর্তের জন্য থতমত খেয়ে গেল। পার্টি তোমার, তোমার সহকর্মীরা আসছে, তাহলে খরচটাও তোমারই রাধিকা। অনুরাধা তাইয়ের কথাগুলো বরফের মতো ঠান্ডা আর চাবুকের মতো তীক্ষ্ণ ছিল। রাধিকা ভীষণ চমকে গেল। কি? আরে, আপনার কাছে তো টিফিনের টাকা আছে না ব্যাংকে? আমি তো বাড়ির কাজের জন্যই চাইছি, আর আমি পার্টিটাও তো বাড়িতেই দিচ্ছি, তাই না? আমার টাকা, আমার কষ্টের রোজগার রাধিকা। অনুরাধা তাইয়ের গলার স্বর এবার একটু চড়ল, কিন্তু তাতে কোনো চেঁচামেচি বা ছোড়াছুড়ি ছিল না, ছিল শুধু একটা দৃঢ়তা। আর এখন আমি আমার এটিএম কার্ড তোমাদের জন্য চিরতরে বন্ধ করে দিয়েছি। যে বাড়িতে আমাকে থাকার জন্য একটা ঘর পেতে চিন্তা করতে হয়, যে বাড়িতে আমাকে ব্যাগ গুছিয়ে বেরিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়, সেই বাড়ির মিথ্যে লোক দেখানোর জন্য আমি একটা কানা করিও দেব না। এই আওয়াজ শুনে কেদার হলঘরে চলে এলো। কি চলছে এসব? কি মা, আবার ঘ্যান ঘ্যান শুরু করলে? অনুরাধা তাই কেদারের দিকে ফিরলেন। কিছুই না কেদার, রাধিকার স্পেস চাইছিল না পার্টির জন্য, নিজের আরামের জন্য। আমি তাকে সেটাই দিতে যাচ্ছি। তোমরা তোমাদেরটা দেখো, আমি আমারটা দেখে নিয়েছি। মানে কি দেখে নিয়েছ? কেদার কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করল। সময় এলে ঠিকই বুঝতে পারবে। শুধু এইটুকুই বলে অনুরাধা তাই মাথা উঁচু করে নিজের বেডরুমে চলে গেলেন এবং ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে দিলেন। বাইরে কেদার এবং রাধিকা হতভাগ হয়ে একে অপরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। তাদের কোনো ধারণাই ছিল না যে তাদের পায়ের তলার মাটি এখন সরে যেতে চলেছে। পরের দিন ভোর হল। অনুরাধা তাইয়ের রুটিন একই রকম ছিল, কিন্তু মুখে এক গভীর প্রশান্তি ছিল। সকাল 10টায় কেদার আর রাধিকা নিজেদের গাড়ি বের করে অফিসে চলে গেল। ঘরের দরজা বন্ধ হওয়ার আওয়াজ পেতেই অনুরাধা তাই তার আলমারি থেকে একটা পুরনো লাল রঙের ফাইল বের করলেন। ওতে ঠানের এই বাড়ির মূল কাগজপত্র ছিল। এই বাড়িটা অনুরাধা তাইয়ের স্বামী নিজের উপার্জনের টাকা দিয়ে কিনেছিলেন এবং তার অবর্তমানে এটা সম্পূর্ণভাবে অনুরাধা তাইয়ের নামেই ছিল। এটা তার অধিকার ছিল, তার একমাত্র অবলম্বন ছিল। দুপুর 12টায় তিনি তার উকিল যোশী কাকার অফিসে পৌঁছালেন। যোশী কাকার স্বামীর পুরনো বন্ধু এবং অত্যন্ত বিশ্বস্ত ব্যক্তি ছিলেন। কাকা, আমি আমার ঠানের বাড়িটা বিক্রি করতে চাই। অনুরাধা তাই সামনে ফাইলটা রেখে সরাসরি মূল কথা এলেন। যোশী কাকা চমকে উঠলেন, তার হাতের চশমাটা নিচে নেমে এলো। অনুরাধা, এসব কি বলছিস তুই? কেদার কি এসব জানে? আর তোমরা সবাই থাকবে কোথায়? হঠাৎ করে, কাকা, এই বাড়িটা একা আমার নামে। আমার এখন কেদারের অনুমতি বা সম্মতির একেবারেই কোনো প্রয়োজন নেই। আমি আলিবাগে নিজের জন্য একটা ছোট বাড়ি কিনেছি। আমার এখানকার বসবাস আর আমার সব সহ্য করার পালা দুটোই এখন শেষ। আপনি শুধু এই বাড়িটা যত তাড়াতাড়ি সম্ভব আর ভালো দামে বিক্রি করার ব্যবস্থা করুন। কিন্তু আমার একটাই শর্ত আছে, কেদার আর রাধিকা যেন এর একটুও আঁচ না পায়। খরিদ্দাররা যেন দুপুরবেলাতেই বাড়ি দেখতে আসে। যোশী কাকা অনুরাধা তাইয়ের চোখে এক ঠান্ডা এবং অটল সংকল্প দেখলেন। তিনি আর কোনো উপদেশ না দিয়ে নিজের পরিচিত এক এস্টেট এজেন্টকে ডেকে আনলেন এবং কাজ শুরু করে দিলেন। পরের কয়েকদিন বাড়িতে একটা অন্যরকম লুকোচুরি খেলা চলতে লাগল। সকালে কেদার আর রাধিকা অফিসে গেলে সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে এস্টেট এজেন্ট খরিদ্দারদের বাড়িতে নিয়ে আসত। অনুরাধা তাই অত্যন্ত শান্তভাবে হাসি মুখে তাদের বাড়ি দেখাতেন। ওই প্রশস্ত হলঘর, ওই বড় বেডরুমটা, যেটা নিয়ে এই সমস্ত বিবাদের সূত্রপাত, সেগুলো সব খরিদ্দারদের খুব পছন্দ হচ্ছিল। মাত্র 4 দিনের মধ্যেই এক সম্পন্ন ও ভদ্র পরিবার বাড়িটা কেনার সম্মতি দিল। লেনদেন পাকা হয়ে গেল। সব কিছু অত্যন্ত গোপনে চলছিল।
সন্ধ্যায় কেদার আর রাধিকা বাড়ি ফিরে ভাবত যে মা বোধহয় ঘরে একা টিভি দেখছে বা বিশ্রাম করছে। রবিবার সকাল হল। রাধিকার পরিকল্পনা মতো তার অফিসের বান্ধবীরা এবং সহকর্মীরা পার্টি করতে বাড়িতে এসেছিল। বাড়িতে জোরে মিউজিক বাজছিল। সেন্ট্রাল টেবিলে বামি খাবার, পিৎজা আর কোল্ড ড্রিঙ্কস সাজানো ছিল। কেদার অতিথিদের আপ্যায়নে ব্যস্ত ছিল। রাধিকা তার বান্ধবীদের সামনে নিজের এবং নিজের টাকার অহংকার দেখাতে চাইছিল। অনুরাধা তাই রান্নাঘরে শান্তভাবে নিজের কাজ করছিলেন। ঠিক তখনই রাধিকা তাকে ইচ্ছে করে হল ঘরে ডাকল। মা, ও মা, একটু এদিকে আসুন না। রাধিকার অধিকার খাটানো গলার স্বর শুনে অনুরাধা তাই বাইরে এলেন। কি হয়েছে রাধিকা? আরে এই দেখুন না, এখানে সোফায় জুস পড়ে গেছে, একটু এই ভিজে ন্যাকড়াটা দিয়ে মুছে নেবেন। আর হ্যাঁ, আসার সময় রান্নাঘর থেকে ওই স্ন্যাক্সের খালি বাটিগুলো ভরে নিয়ে আসবেন। অতিথিরা বসে আছে, আপনি কি এইটুকুও বোঝেন না? রাধিকা বান্ধবীদের সামনে অত্যন্ত তাচ্ছিল্যের সাথে এবং কোনো চাকরকে আদেশ দেওয়ার মতো করে কথা বলছিল। একজন বান্ধবীর এসব দেখে একটু অস্বস্তি হল। সে আস্তে করে জিজ্ঞেস করল, রাধিকা, উনি তোমার শাশুড়ি মা না? তুমি ওনাকে এভাবে... রাধিকা হেসে হাত নেড়ে জোরে বলল, আরে কিছু না, ওনার এসব কাজের অভ্যেস আছে। আগে টিফিন বানাতেন তো, আর তাছাড়া সারাদিন ঘরে বসে ফ্রিতে করেনটাই বাকি, আমাদের জন্য এইটুকু তো করবেনই। কেদার ওখানেই দাঁড়িয়েছিল। সেটা স্পষ্ট শুনেছিল, কিন্তু সে কিছুই বলল না। মায়ের পক্ষ নেওয়া তো দূরের কথা, উল্টে তার মনে হল যে মা এখন নিজের অপমান হজম করতে এবং বাড়িতে নিজের আসল জায়গা চিনতে শুরু করেছে। কালকের ওই দৃঢ়তা ছিল শুধু একটা সাময়িক রাগ, তার এটাই মনে হল। কেদার গালের মধ্যে একটা বিজয়ী হাসি হাসল। অনুরাধা তোর অত্যন্ত শান্তভাবে ন্যাকড়া আনলেন, টেবিল মুছলেন এবং স্ন্যাক্সের বাটি এনে রাখলেন। তার মুখে না ছিল রাগ, না ছিল দুঃখ, কারণ তিনি জানতেন যে এই বাড়িতে এটা তার শেষ অপমান। যে মানুষ 3 দিন পর রাস্তায় এসে দাঁড়াবে, তার সেই মিথ্যে অহংকার আর অজ্ঞতার জন্য তার এখন শুধু করুণাই হচ্ছিল। বুধবার সকালে যোশী কাকার ফোন এলো। অনুরাধা, খরিদ্দার আজ দুপুরেই ফুল পেমেন্ট আর রেজিস্ট্রেশন করতে প্রস্তুত, কিন্তু ওরা পজেশন আগামী সপ্তাহেই চায়। তুই কি বাড়ি খালি করতে পারবি? হ্যাঁ কাকা, আমি আজই আসছি, অনুরাধা তাই দৃঢ়তার সাথে উত্তর দিলেন। দুপুরে সুলভাকে সাথে নিয়ে অনুরাধা তাই সাব রেজিস্ট্রার অফিসে পৌঁছলেন। সামনে খরিদ্দাররা বসেছিল, কাগজপত্রের বান্ডিল সামনে এলো। অনুরাধা তাই হাতে কলম নিলেন। যে বাড়ি তাকে সুখের, দুঃখের, কষ্টের এবং সবশেষে অপমানের এতগুলো রং দেখিয়েছে, সেই বাড়ি বিক্রির চুক্তিতে তিনি একটার পর একটা সই করে দিলেন। লেনদেন সম্পন্ন হল। খরিদ্দার একটা বড় অঙ্কের ডিমান্ড ড্রাফট অনুরাধা তাইয়ের হাতে রাখল। ওই চেকটা হাতে নেওয়ার সময় তার হাত সামান্য কেঁপেছিল। সেটা ভয়ের কাঁপুনি ছিল না, সেটা ছিল স্বাধীনতার। আগামী সোমবার আমরা থাকতে আসব, নতুন মালিক হেসে বললেন। অবশ্যই, রবিবার পর্যন্ত আপনারা বাড়ি পুরো ফাঁকা পেয়ে যাবেন, অনুরাধা তাই আশ্বস্ত করার হাসি হেসে বললেন। বাড়ি ফিরে তিনি নিজের বেডরুমের দরজা ভেতর থেকে লাগিয়ে দিলেন। তিনি আলমারির সবচেয়ে ওপরের তাক থেকে 2টো বড় পুরনো ট্রাভেল ব্যাগ বের করলেন। তার নিজের জিনিসপত্র এমনিতেই খুব কম ছিল। কয়েকটা বেছে রাখা পুরনো শাড়ি, স্বামীর একটা পুরনো বাঁধানো ছবি, টিফিনের ব্যবসা থেকে পাওয়া কিছু পুরস্কার, জরুরি কাগজপত্র আর ঠাকুরঘরের একটা ছোট মূর্তি। বাকি সমস্ত দামি জিনিস, কেদারের কখনো সখনো নামমাত্র এনে দেওয়া শাড়ি, এসব তিনি আলমারিতেই রেখে দিলেন। ব্যাগে এক একটা জিনিস ভরার সাথে সাথে তার মনের উপর থেকে বহু বছরের ভারী বোঝা হালকা হয়ে যাচ্ছিল। বাইরে থেকে রাধিকার গলার আওয়াজ এলো, মা, আমার ওই নীল ড্রেসটা ইস্ত্রি করেছেন না করেননি এখনো? আমাকে কালোটা পরে অফিসে যেতে হবে। অনুরাধা তাই নিজের ব্যাগের চেইন টানলেন এবং নিজের মনেই হেসে অত্যন্ত ঠান্ডা গলায় ফিসফিস করে বললেন, এবার তোমার জামাকাপড় তুমি নিজে ইস্ত্রি করো রাধিকা, তোমার আর মাত্র 3 দিন বাকি আছে এই বাড়িতে। তার মনের ঝড় এখন সম্পূর্ণ শান্ত হয়ে গিয়েছিল, কিন্তু এই ঠানের বাড়িতে একটা ভয়ঙ্কর সুনামি আঘাত হানতে চলেছিল, যেটার বিন্দুমাত্র ধারণাও কেদার বা রাধিকার ছিল না। বৃহস্পতিবারের সেই সন্ধ্যা। কেদার আর রাধিকা সবেমাত্র অফিস থেকে ফিরেছিল। কেদার তার স্বভাবমতো সোফায় পা ছড়িয়ে হাতে কফির মগ নিয়ে টিভিতে খবর দেখছিল। রাধিকা ডাইনিং টেবিলে বসে মোবাইলে রবিবারের পার্টির জন্য কেটারারের সাথে জোরে জোরে তর্ক করছিল। শুনুন, স্টার্টার্সে আমার পানির টিক্কা আর ক্রিস্পি কর্ন চাই, আর বাজেট আমি যা বলেছি সেটাই থাকবে। অনুরাধা তাই হল ঘরে এলেন। তার পরনে একটা সাধারণ সুতির শাড়ি ছিল, কিন্তু তার হাঁটার মধ্যে আজ একটা অন্যরকম গাম্ভীর্য ছিল। তিনি সোজা টিভির কাছে গিয়ে সুইচ বন্ধ করে দিলেন। হঠাৎ করে নেমে আসা নিস্তব্ধতায় কেদার কপালে ভাঁজ ফেলে ওপরের দিকে তাকাল। কিমা,
কি প্রবলেম তোমার? আমি টিভি দেখছিলাম তো। কেদার বিরক্ত হয়ে বলল। রাধিকাও কান থেকে ফোন নামিয়ে চোখ বড় বড় করে বলল, মা, এটা কেমন ধরনের অদ্ভুত আচরণ? কেদার অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরেছে। অনুরাধা তাই অত্যন্ত শান্তভাবে কিন্তু পুরো হলঘরে প্রতিধ্বনিত হবে এমন দৃঢ় কণ্ঠে বললেন, আমার কোনো প্রবলেম নেই। আমি শুধু তোমাদের একটা খবর দিতে চাই। আমি এই বাড়িটা বিক্রি করে দিয়েছি। নতুন মালিকরা রবিবার সকালে থাকতে আসবে। তার মধ্যে তোমরা তোমাদের থাকার ব্যবস্থা করে নাও। প্রথম মুহূর্তে ঘরের মধ্যে এমন এক শ্মশানের নিস্তব্ধতা নেমে এলো যে দেওয়াল ঘড়ির টিকটিক শব্দটাও হাতুড়ির ঘাড় মতো মনে হতে লাগল। রাধিকার হাত থেকে মোবাইলটা পিছলে ডাইনিং টেবিলের উপর আছড়ে পড়ল। কেদারের মনে হলো সে ভুল শুনেছে। কি বললে তুমি? কেদার জায়গা থেকে স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠল। আমি এই বাড়ি বিক্রি করে দিয়েছি, আইনতভাবে, আর রবিবার তোমাদের এই বাড়ি খালি করে দিতে হবে। অনুরাধাকাই প্রতিটি শব্দ চিবিয়ে চিবিয়ে অত্যন্ত স্পষ্ট উচ্চারণে বললেন। রাধিকা চিৎকার করে উঠল, বিক্রি করে দিয়েছেন মানে কি? মাথা খারাপ হয়ে গেছে আপনার? বুড়ো বয়সে আমাদেরকে না জিজ্ঞেস করে বাড়ি কিভাবে বিক্রি করতে পারেন আপনি? আর রবিবার আমার পার্টি আছে এখানে, আমরা কোথায় যাব? কেদারের রাগ এখন বাঁধ ভেঙে গেল। তার চোখের শিরা দপদপ করছিল। সে মায়ের দিকে তেড়ে যাওয়ার মতো এগিয়ে গেল এবং আঙুল তুলে চিৎকার করল, আমি এটা হতে দেব না। তুমি নিজেকে কি মনে করো? এটা আমার বাবার বাড়ি। আমি কালকের মধ্যেই কোর্টে যাব, উকিল দাঁড় করাবো আর এই বাড়ির ওপর স্টে অর্ডার আনব। দেখি তুমি কিভাবে বিক্রি করো এই বাড়ি। অনুরাধা তাই সামান্য হাসলেন। ওই হাসিতে কেদারের অজ্ঞতার প্রতি করুণা ছিল। তোর বাবার বাড়ি ছিল রে কেদার, কিন্তু ওটা আমার নামে ছিল। আমার একমাত্র অবলম্বন হিসেবে তিনি ওটা আমার নামে করে গিয়েছিলেন। আর ডিল কমপ্লিট হয়ে গেছে, কালই রেজিস্ট্রি হয়েছে, আর বাড়ির পুরো টাকা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমাও পড়ে গেছে। তোর যদি উকিলকে জিজ্ঞেস করার থাকে তবে যোশী কাকাকে জিজ্ঞেস কর, ওনার সামনেই আমি সই করেছি। যোশী কাকার নাম শুনতেই কেদারের পায়ের তলার মাটি সরে গেল। আইনি বিষয়ে যোশী কাকা কতটা পোক্ত সেটা সে জানত। এখন যে আর কিছুই হতে পারে না, এই চরম সত্যটা তার মস্তিষ্কে বিদ্যুতের মতো চমকে উঠল। রাগে রাধিকা টেবিলের ওপর থাকা জলের গ্লাসটা মেঝেতে আছড়ে ফেলল। কাঁচের টুকরোগুলো ছড়িয়ে পড়ল। আপনি একটা অত্যন্ত স্বার্থপর আর নিষ্ঠুর মহিলা। নিজের ছেলে আর বৌমাকে রাস্তায় দাঁড় করালেন। লোকে কি বলবে আমাদের? আপনি আমাদের সংসার ভাঙতে নেমেছেন। অনুরাধা তাইয়ের দৃষ্টি এখন আগুনের মতো জ্বলছিল। তার কণ্ঠস্বর এখন শান্ত ছিল না, তাতে এক আহত বাঘিনীর গর্জন ছিল। আমি নিষ্ঠুর? আমি সংসার ভাঙছি? অনুরাধা তাই এগিয়ে এলেন এবং সোজা কেদারের চোখে চোখ রাখলেন। মনে করে দেখ কেদার, গত সপ্তাহে এই ডাইনিং টেবিলেই তুই সবার সামনে আমাকে কি বলেছিলি? মা, তোমার বেডরুমটা রাধিকার চাই, তুমি ওই ঘর খালি করে দাও অথবা নিজের ব্যাগ গুছিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তাহলে আমি তো সেটাই করলাম, তাই না? আমি আমার ব্যাগ গুছিয়ে নিলাম, আর তোমাদের যে স্পেসটা দরকার ছিল সেটা চিরকালের জন্য খালি করে দিলাম। এখন গোটা বাড়িটাই তোমাদের, শুধু এই দেওয়ালগুলো আমার নয় কেদার। কেদারের অহংকার এখন পুরোপুরি গুড়িয়ে গিয়েছিল। রাগের জায়গা এখন নিয়েছে ভয়ঙ্কর ভীতি আর অসহায়তা। মাত্র ৩ দিনে মুম্বাইয়ের মতো শহরে নতুন ঘর খোঁজা, ডিপোজিট দেওয়া আর শিফট করা প্রায় অসম্ভব ছিল। সে তার সুর পাল্টে ফেলল। এখন সে মাকে আবেগ দিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করতে লাগল। তার গলার আওয়াজ হঠাৎ করে নরম আর কান্না মিশ্রিত হয়ে গেল। মা, মা, প্লিজ এমন করিস না মা। রাগের মাথায় আমি কিছু বলে ফেলেছি। কাজের খুব টেনশন থাকে আমার। কিন্তু তুই একজন মা হয়ে নিজের ছেলের সাথে এমন বিশ্বাসঘাতকতা কিভাবে করতে পারিস? তুই কি আমাদের রাস্তায় ফেলে দিবি? পরিবারের জন্য একটু অ্যাডজাস্ট করতে পারিস না তুই? আমি তোর একমাত্র ছেলের, তাই না? কেদারের এই কুম্ভীরাশ্রু অনুরাধা তাইর হৃদয়ে গলাতে পারল না। তিনি অত্যন্ত ঠান্ডাভাবে তাকে উত্তর দিলেন, কেদার, আমি তোর মা রে, তোর এটিএম মেশিন বা কোনো বিনা বেতনের চাকরানি নই। সারা জীবন আমি তোদের জন্যই অ্যাডজাস্ট করেছি। টিফিন বানিয়ে নিজের হাড় খুয়েছি, নিজেকে শেষ করে দিয়েছি, কিন্তু আর নয়। আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। রাতটা এক ভয়াবহ নিস্তব্ধতায় পার হল। কেদার আর রাধিকা সারা রাত হলঘরে পায়চারি করছিল, একে অপরের ওপর চিৎকার করছিল। রাধিকা কেদারকে দোষ দিচ্ছিল আর কেদার রাধিকাকে। কিন্তু অনুরাধা তাই নিজের ঘরে অত্যন্ত শান্তিতে ঘুমিয়েছিলেন। বহু বছর পর আজ তার এত গভীর ঘুম হয়েছিল। পরের দিন সকাল, বাড়িতে শ্মশানের মতো নিস্তব্ধতা ছিল। অনুরাধা তাই নিজের ঘর থেকে বেরোলেন। তার হাতে দুটো ট্র্যাভেল ব্যাগ ছিল। পরনে একটা সাধারণ কিন্তু সুন্দর করে ইস্ত্রি করা শাড়ি। মুখে এক অদ্ভুত উজ্জ্বলতা আর আত্মসম্মান ছিল।
তিনি হলঘরে পা রাখলেন। কেদার সোফায় মাথায় হাত দিয়ে বসেছিল, আর রাধিকা চোখ ফোলা অবস্থায় জানালার বাইরে তাকিয়েছিল। দুজনের কারোরই মায়ের দিকে তাকানোর সাহস ছিল না। ঠিক তখনই ঈশা নিজের ঘর থেকে বাইরে এলো। তার চোখে জল ছিল, কিন্তু মুখে একটা অন্যরকম গর্ব ছিল। সে দৌড়ে গিয়ে ঠাকুমার গলা জড়িয়ে ধরল। ঠাম্মি, আই এম প্রাউড অফ ইউ। তুমি যেটা করছো সেটা একদম ঠিক। আমার তোমার জন্য খুব গর্ব হচ্ছে। ঈশা ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল। অনুরাধা তাই স্নেহের সাথে ওর পিঠে হাত বুলিয়ে দিলেন। কাঁদিস না মা, তুই তো অনেক বুদ্ধিমতী। তোর যখনই আমার কথা মনে পড়বে বা যখনই তোর ঠাকুমাকে দরকার হবে, সোজা আলিবাগে চলে আসবি। আমার বাড়ির দরজা তোর জন্য সবসময় খোলা থাকবে। বাইরে গাড়ির হর্ন বাজল। সুলভা ট্যাক্সি নিয়ে এসেছিল। অনুরাধা তাই ঈশাকে চুমু খেলেন, নিজের ব্যাগ তুললেন এবং বাড়ির চৌকাঠ পেরোলেন। তিনি যাবার সময় একবারও পেছনে ফিরে তাকালেন না। ৩৫ বছর এই বাড়ির জন্য তিনি নিজেকে নিংড়ে দিয়েছিলেন। সেই বাড়ি আজ পেছনে পড়ে রইল, কিন্তু আজ তার মাথা উঁচু ছিল এবং তার পা স্বাধীনতার, সম্মানের এবং একটা নতুন জীবনের দিকে অত্যন্ত দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছিল। অনুরাধা তাই ঠানের বাড়ির চৌকাঠ পেরিয়ে সুলভার সাথে ট্যাক্সিতে বসে আলিবাগের রাস্তা ধরলেন। ট্যাক্সিটা যেমন যেমন মুম্বাই ঠানের কংক্রিটের জঙ্গল পেরিয়ে কোঙ্কনের সবুজ আঁকাবাঁকা রাস্তায় উঠল, তেমন তেমন অনুরাধা তাইয়ের মনের বহু বছরের জমে থাকা ঝুলকালি বাতাসের সাথে উড়ে যেতে লাগল। তিনি জানালার বাইরে চোখ রাখলেন। বাইরের প্রকৃতি মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছিল। আর আজ অনুরাধা তাইও। আলিবাগের ওই পাথরের তৈরি বড় বাড়িটায় অনুরাধা তাইয়ের একটা নতুন জীবন শুরু হলো। এখানে তার সকাল কুকারের সিটি বা মা আমার শার্ট কোথায় এই চিৎকারে শুরু হতো না। এখানে ভোর হতো নারকেল পাতার ফাঁক দিয়ে বয়ে যাওয়া বাতাস আর দূর থেকে ভেসে আসা সমুদ্রের ঢেবের ছন্দে। সকাল ৬টায় উঠে তিনি নিজের পছন্দের লেমন গ্রাস চা বানাতেন। বারান্দায় আরাম কেদারায় শান্তভাবে বসে চায়ের চুমুক দেওয়ার সময় তার মুখে এখন এক অদ্ভুত দীপ্তি ও তৃপ্তি ফুটে উঠত। তিনি বাড়ির পেছনের বাগানে সময় দিতে শুরু করলেন। মাটিতে হাত রাখলে নতুন চারাগাছ লাগানোর সময় তার জীবন যেন একটা নতুন অর্থ খুঁজে পেয়েছিল। সকাল ৭টায় তিনি সমুদ্রের ধারে হাঁটতে যেতেন। সেখানে তিনি তার সমবয়সী এবং তার মতো চিন্তাভাবনার কিছু বন্ধু খুঁজে পেলেন, মালতীবাই এবং সুহাসিনী। এই মহিলারা কারো নিন্দা করত না, বরং জীবনের অভিজ্ঞতাগুলো ভাগ করে নিত। তাদের সাথে গল্প করতে করতে হাসতে হাসতে অনুরাধা তাই বুঝতে পারলেন নিজেকে ভুলে গিয়ে কতগুলো বছর তিনি একটা মিথ্যে সম্পর্কের খাঁচায় বন্দী ছিলেন। এখন তিনি সত্যিকারের অর্থে বাঁচতে শিখছিলেন। তার চোখের নিচের কালো দাগ উধাও হয়ে গিয়েছিল এবং হাঁটার মধ্যে একটা নতুন আত্মবিশ্বাস ফিরে এসেছিল। অন্যদিকে মুম্বাইয়ে কেদার এবং রাধিকার জীবন পুরোপুরি দুর্বিষহ হয়ে উঠেছিল। বাড়ি বিক্রির খবর হঠাৎ করে জানতে পারায় তাদের হাতে মাত্র ৩ দিন সময় ছিল। এত কম সময়ে এবং সীমিত টাকায় ঠানের মতো জায়গায় বাড়ি পাওয়া অসম্ভব ছিল। শেষমেশ অনেক খোঁজাখুঁজি করে ডম্বিভুলি পূর্বের এক সরু গলির পুরনো বিল্ডিংয়ে তাদের একটা ছোট্ট 1 BHK ফ্ল্যাট ভাড়া নিতে হলো। ১ লাখ টাকা ডিপোজিট এবং অতিরিক্ত ভাড়া গুনতে গিয়ে কেদারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তলানিতে ঠেকল। রাধিকার ক্রেডিট কার্ডের আগের ইএমআইগুলো তো ছিলই, তার উপর এই নতুন খরচের বোঝা চাপল। আজ সকালে তুই আমাকে জ্বরের মধ্যে ওইভাবে ফেলে রেখে চলে গেলি, কারণ তোর কাছে তোর প্রেজেন্টেশনটা ইম্পর্টেন্ট ছিল। ভেবে দেখ রাধিকা, আজ যদি মা এই বাড়িতে থাকত, তবে সে নিজের হাজারো টিফিনের অর্ডার সরিয়ে রেখে সারা রাত আমার মাথায় জলের পট্টি রাখত, আমাকে সময়মতো গরম পাচন দিত। কিন্তু আমরা কি করলাম? আমরা সেই মাকে তারই বাড়ি থেকে তাড়িয়ে দিলাম। রাধিকা কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই কেদার হাত দিয়ে তাকে থামিয়ে দিল। রাধিকা, আমরা তাকে বিনা পয়সার চাকরানি ভেবেছিলাম। তুই যাতে অফিস আর ঘর দুটোই সামলাতে পারিস, তার জন্য সে নিজের চলতে থাকা টিফিনের ব্যবসা বন্ধ করে দিয়েছিল। তোর নিজের স্পেস চাইছিল, তাই না? আজ দেখ, এই দেশলাই বাক্সের মতো ঘরে না তোর স্পেস আছে, না আমার শান্তি। মা বাড়ি বিক্রি করেনি রে, সে আমাদের আসল যোগ্যতাটা দেখিয়ে দিয়েছে। আপনার শুধু নিজের জামাকাপড়ই চোখে পড়ে, আর আমার ওয়ার্ড্রোবের কি হবে? থানেতে আমার বড় বেডরুম চাইছিল, আর এখানে আমার অর্ধেক জামাকাপড় তো স্যুটকেসেই পড়ে আছে। সব জায়গায় আমার দম বন্ধ হয়ে আসছে। রাধিকা জিনিসপত্র আছাড় মারল। থানে থেকে ডম্বিভেলি আসায় কেদারের যাতায়াতের সময় ভয়ঙ্কর রকম বেড়ে গিয়েছিল। সকাল ৮টা ১০-এর ফার্স্ট লোকাল ধরার জন্য তাকে অটো স্ট্যান্ডের লাইনে দাঁড়াতে হতো।
ট্রেনে ওঠার সময়কার সেই অমানসিক ধাক্কাধাক্কি, ঘামের গন্ধ আর দরজায় ঝুলে যাওয়া এসবের কারণে অফিসে পৌঁছানোর আগেই সে আধমরা হয়ে যেত। দুপুরে লাঞ্চের সময় যখন সে টিফিন খুলল, তখন দেখল ভেতর থেকে আনা শুকনো তরকারি আর শক্ত হয়ে যাওয়া রুটি। হঠাৎ তার মায়ের হাতের গরম আর নরম তুলতুলে রুটির কথা মনে পড়ল। মা রোজ টিফিনে একটা গুড়ের মিষ্টি বা স্পেশাল আচার অবশ্যই দিত। এখন ওই টিফিন আনা, ওই স্বাদ চিরকালের জন্য হারিয়ে গিয়েছিল। বাড়িতে থাকার সময় কিভাবে ইস্ত্রি করা জামাকাপড় নিজের জায়গায় পাওয়া যেত, বাড়িতে কিভাবে কখনোই কোনো বাজারের ঘাটতি হতো না, এসব কথা এখন প্রতি পদক্ষেপে তার মনে পড়তে লাগল। সন্ধ্যায় দুজন ক্লান্ত হয়ে বাড়ি ফিরল। বাড়িটা তেমনই অগোছালো পড়েছিল। রাধিকা, খাবারের কি হলো? খুব খিদে পেয়েছে। কেদার সোফায় গা এলিয়ে দিয়ে জিজ্ঞেস করল। আমি খুব ক্লান্ত কেদার, আমার দ্বারা এখন গ্যাসের কাছে দাঁড়ানো সম্ভব নয়। সুইগি থেকে কিছু অর্ডার করে নাও। রাধিকা মোবাইল বের করতে করতে বলল। কেদারের পারদ চড়ে গেল। রোজ রোজ সুইগি? রাধিকা, তোমার কি টাকার কোনো হুঁশ আছে? 1,00,000 টাকা ডিপোজিট দিয়েছি, আমার ব্যাংক ব্যালেন্স 0 হয়ে গেছে, আর তোমার ক্রেডিট কার্ডের বিল পেন্ডিং আছে। এইভাবে চললে আমরা রাস্তায় এসে দাঁড়াব। রাধিকাও সমান রাগে ফেটে পড়ল। তাহলে আমি কি করব? আপনার ওই স্বার্থপর মায়ের জন্যই তো এসব হয়েছে। বাড়ি বিক্রি করে পালিয়ে গেল সে, আমাদের সংসারটা ভেঙে দিল। বুড়ো বয়সে কি সে একটু মানিয়ে নিতে পারত না? স্বার্থপর মা শব্দটা শুনতেই কেদারের মাথায় যেন কিছু একটা চড়ে বসল। আজ সে প্রথমবার রাধিকার আসল রূপটা পরিষ্কার দেখতে পেল। সে এক লাফে উঠে দাঁড়াল। সে চিৎকার করে উঠল, রাধিকা, ব্যাস, আমার মাকে দোষ দেওয়া বন্ধ করো এবার। স্বার্থপর সে ছিল না, স্বার্থপর আমরা তাকে বিনা পয়সার চাকরানি ভেবে খাটিয়ে নিয়েছি। সে বাড়িতে থাকার সময় তোমাকে কি কখনো গ্যাস জ্বালাতে হয়েছিল? কখনো কি বাজার, ইলেকট্রিক বিল, ইস্ত্রিওয়ালার চিন্তা করতে হয়েছিল? হয়নি তো? কারণ সে সটপা মুখ বুজে করত। আমরা তাকে একটা টাকাও দিইনি, উল্টে তাকে শুধু অপমান করেছি। রাধিকা চোখ বড় বড় করে তাকিয়ে রইল। কেদার বলে চলল, ওর কোনো বড় বেডরুমের দরকার ছিল না রাধিকা, ওর শুধু একটু সম্মান দরকার ছিল, যেটা আমরা ওকে কোনোদিন দিইনি। আজ ও নেই বাড়িতে, এখন আমি বুঝতে পারছি এই বাড়ির আর সংসারের আসল দাম। ওহ, তাহলে এখন আপনার মায়ের কথা মনে পড়ছে? তাহলে যান, তার আঁচল ধরে গিয়ে কাঁদুন, আমাকে এসব লেকচার দেবেন না। রাধিকা রাগে গজগজ করতে করতে বেডরুমে চলে গেল এবং সজোরে দরজাটা বন্ধ করল। কেদার ওই অগোছালো ঘরটায় একা সোফায় মাথা ধরে বসে রইল। আজ সে নিজের মায়ের সেই না দেখা কষ্টগুলোর, তার নিঃস্বার্থ ভালোবাসার অস্তিত্ব প্রতিটা নিঃশ্বাসে অনুভব করছিল। ঘরের ফাঁকা দেওয়ালগুলো যেন তাকে তার নিজেরই সেই চিৎকার করে বলা কথাটা শোনাচ্ছিল, ব্যাগ গোছাও আর এই বাড়ি থেকে বেরিয়ে যাও। মা ব্যাগ গুছিয়েছিল, কিন্তু তার সাথে সাথে কেদারের জীবনের সমস্ত শান্তি আর সুখও নিয়ে গিয়েছিল। কয়েক সপ্তাহ কেটে গেল। আলিবাগের ওই বাড়িতে এখন ফুল আর শান্তির সুবাস চিরকালের জন্য বইতে শুরু করেছিল। ঈশার কলেজের ছুটি পড়েছিল। ডম্বিভলির ওই দম বন্ধ করা আর রোজকার ঝগড়ায় ভরা বাড়ি থেকে বেরোনোর জন্য সে মরিয়া হয়ে উঠেছিল। একদিন সকালে পিঠে ব্যাগ নিয়ে সে সোজা আলিবাগে তার ঠাকুমার দরজায় এসে দাঁড়াল। অনুরাধা তাই উঠোনে তুলসী গাছে জল দিচ্ছিলেন। ঈশা পেছন থেকে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। ঠাম্মি! অনুরাধা তাই ঘুরে দেখলেন এবং তার মুখ আনন্দে ঝলমল করে উঠল। আরে ঈশা, আমার মা এসেছে। কেমন আছিস তুই? আর এত হঠাৎ করে? তিনি শাড়ির আঁচল দিয়ে হাত মুছে ঈশাকে বারবার চুমু খেলেন। তোর খুব কথা মনে পড়ছিল, তাই ঠিক করলাম এই দুদিন শুধু আমার ঠাম্মির সাথেই কাটাবো। ঈশা হাসতে হাসতে বলল। ঈশা বাড়ির চারপাশে চোখ বুলিয়ে নিল। নারকেল আর সুপারির বাগান, সমুদ্র থেকে ভেসে আসা ঠান্ডা হাওয়া, আর সবচেয়ে বড় কথা হল তার ঠাকুমার ওই শান্ত তৃপ্ত মুখটা। ঠানের বাড়িতে সবসময় কুকারের সিটি গোনা, সারাক্ষণ ঘামে ভেজা এবং নিজের অস্তিত্বের জন্য লড়তে থাকা তার ঠাকুমা আজ সম্পূর্ণ পাল্টে গিয়েছিল। তার মুখে এখন এক অদ্ভুত উজ্জ্বলতা ছিল। অনুরাধা তাই ঈশার জন্য গরম গরম থালিপিঠ আর মাখন বানালেন। দুজনে বারান্দায় বসে খাচ্ছিল। ঠাম্মি, তোমাকে কি দারুণ দেখতে লাগছে গো, একদম ফ্রেশ। আমি তো ভেবেছিলাম তুমি এখানে একা বোর হচ্ছ, কিন্তু তুমি তো নিজের জন্য এক নতুন জগৎ তৈরি করে ফেলেছ। ঈশা থালিপিঠের টুকরো ভাঙতে ভাঙতে প্রশংসার সুরে বলল। অনুরাধা তাই হাসলেন। বোর হওয়ার সময় কোথায় রে মা, নিজের জন্য বাঁচতে শুরু করেছি এখন। কিন্তু তুই বল, ওদিকে কেমন চলছে সবকিছু?
কেদার আর রাধিকা কেমন আছে? তার গলায় কোনো রাগ ছিল না, বরং একটা অদ্ভুত নির্লিপ্ততা ছিল। ঈশার মুখটা একটু ভার হয়ে গেল। সে একটা দীর্ঘশ্বাস নিল। কিছু জিজ্ঞেস করো না ঠাম্মি, ডম্বিভলিতে ওটা নরক হয়ে গেছে। বাড়ি তো নয়, যেন একটা দেশলাইয়ের বাক্স। থাকার মতো কোনো জায়গা নেই। বাবার লোকাল ট্রেনে যাতায়াত করে পুরো দফা-রফা অবস্থা। মা আর বাবার রোজই খিটিমিটি লেগে আছে। কালই ইলেকট্রিক বিল দেওয়া নিয়ে দুজনের মধ্যে খুব বাজে ঝগড়া হয়েছে। বাবা আজকাল খুব খিটখিট করে। বাবার এখন প্রতি পদক্ষেপে তোমার কথা মনে পড়ে ঠাম্মি। তুমি যখন ওই বাড়িতে ছিলে তখন কোনো কিছুরই অভাব ছিল না, এটা এখন তারা বুঝতে পারছে। কিন্তু মায়ের অহংকার এখনও আগের মতোই আছে। অনুরাধা তাই শুধু একটা মুক্ত দীর্ঘশ্বাস ফেললেন। মানুষকে নিজের কর্মের ফল এই জন্মেই ভোগ করতে হয় ঈশা। আমি ওদের বাড়ি থেকে বের করে দিইনি, ওদের স্বার্থকরতাই ওদেরকে ওই পরিস্থিতিতে ঠেলে দিয়েছে। এদিকে মুম্বাইয়ে ভাগ্য কেদারের কঠিন পরীক্ষা নিচ্ছিল। লোকাল ট্রেনের ক্রমাগত ধাক্কাধাক্কি, অফিসের টেনশন এবং বাড়ির রোজকার অশান্তির জেরে কেদার পুরো ভেঙে পড়েছিল। সেদিন সকালে কেদারের ঘুম ভাঙল প্রচণ্ড কাঁপুনি আর শীত নিয়ে। তার শরীর জ্বরে আক্ষরিক অর্থেই পুড়ি যাচ্ছিল, মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছিল এবং গলা পুরো বসে গিয়েছিল। সে কোনোমতে চোখ থেকে হাতটা সরিয়ে ক্ষীণ গলায় ডাক দিল, রাধিকা, ও রাধিকা, একটু এদিকে আয় না, আমার খুব জ্বর এসেছে। রাধিকা আয়নার সামনে দাঁড়িয়ে অফিসের জন্য তৈরি হচ্ছিল। সে ঘড়ির দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলল, কেদার, আজই জ্বর আসতে হলো আপনার? অফিসে আমার খুব ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন আছে, বস আমার জন্য অপেক্ষা করছে, আমি ছুটি নিতে পারব না। কেদার চাদরটা আরও শক্ত করে জড়িয়ে ধরল। কিন্তু আমি তো উঠতেই পারছি না, এক কাপ গরম চা তো অন্তত করে দিবি। রাধিকা পার্সটা কাঁধে ঝোলাল। গ্যাসে দুধ গরম করে রেখেছি, আপনি উঠে কফি বানিয়ে নিন, আর আমি সুইগি থেকে স্যুপ অর্ডার করে দিচ্ছি, এলে খেয়ে নেবেন। দোকান থেকে প্যারাসিটামল এনে খেয়ে নিন বা শুয়ে থাকুন, আমি বেরোচ্ছি, আমার দেরি হয়ে গেছে। এইটুকু বলেই সে তার কপালে হাত দিয়ে জ্বর দেখারও প্রয়োজন মনে করল না এবং বাড়ি থেকে বেরিয়ে গেল। দরজাটা সজোরে বন্ধ হল। ওই বন্ধ দরজার শব্দে কেদারের হৃদয়টা যেন টুকরো টুকরো হয়ে গেল। সে ওই দমবন্ধ করা ঘরে ছড়ানো ছিটানো জিনিসপত্রের মাঝে একাই জ্বরে কাঁপতে কাঁপতে পড়ে রইল। চোখ বন্ধ করতেই হঠাৎ তার নিজের পুরনো বাড়ির এবং মায়ের কথা মনে পড়ে গেল। ছোটবেলায় বা কলেজে পড়ার সময়ও যদি তার সামান্য জ্বরও আসত, তবে তার মা সারা রাত জেগে বসে থাকত। মাথায় ঠান্ডা জলের পট্টি রাখা সেই কোচকানো কিন্তু স্নেহমাখা আঙুলগুলোর কথা তার মনে পড়ল। আমার সোনার কি হল রে, বলে মা তাকে বুকে টেনে নিত। তুলসী পাতা, আদা, লেমন গ্রাস আর গোলমরিচ দিয়ে বানানো মায়ের হাতের সেই গরম গরম পাঁচন কাঢ়ার কথা কেদারের মনে পড়ল। ওই পাঁচন খেলে জ্বর কোথায় যে পালাত। আজ তার কাছে ক্রেডিট কার্ড ছিল, সুইগি থেকে স্যুপ অর্ডার করার সুবিধা ছিল, কিন্তু মায়ের হাতের সেই পাঁচন আর ওই স্নেহের স্পর্শটা ছিল না। আজ তাকে আমার সোনা বলার কেউ ছিল না। যে রাধিকার জন্য সে নিজের মাকে বাড়ি থেকে তাড়িয়েছিল, সেই রাধিকা তাকে অসুস্থ অবস্থায় ফেলে রেখে অফিসে চলে গিয়েছিল। কেদারের চোখ দিয়ে অঝরে জল বইতে লাগল। জ্বরের ঘোরে সে নিজেরই সেই নিষ্ঠুর গলার আওয়াজ শুনতে পেল। মা, তোমার বেডরুমটা রাধিকার চাই, তুমি ওটা খালি করো বা ব্যাগ গুছিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। না, না। কেদার ফুঁকিয়ে কেঁদে উঠে নিজেই নিজেকে চিৎকার করে উঠল। তার করা কাজের জন্যে সে এখন এক প্রাণঘাতী অনুশোচনায় ভুগছিল। সে কতটা জঘন্য কাজ করেছে সেটা আজ সে আক্ষরিক অর্থেই বুঝতে পারছিল। টাকা আর বউয়ের মোহে পড়ে সে সেই মাকে রাস্তায় এনে দাঁড় করিয়েছে, যে নিজের রক্ত জল করে তাকে এত দূর এনেছিল। জ্বরে কাঁপতে কাঁপতে সে পাশে পড়ে থাকা মোবাইলটা তুলল। কন্ট্যাক্টসে সে মা নামটা খুঁজল। ওই নামটা দেখেই তার গলা কান্নায় বুঝে এলো। সে কাঁপা কাঁপা হাতে কল করল। ফোনে রিং হচ্ছিল, ক্রিং ক্রিং। আলিবাগে অনুরাধা তাই নিজের ফোনটা ঘরের টেবিলে রেখেই ঈশার সাথে সমুদ্রের ধারে হাঁটতে গিয়েছিলেন। ফোনটা বেজেই চলল। মা, প্লিজ ফোন তোলো। মা, আমার তোকে দরকার, আমাকে ক্ষমা করে দে মা। কেদার জ্বরে আর কান্নায় বুঝে আসা গলায় ফোনটা ধরে ফিসফিস করে বলছিল, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর এলো না। দিস কল ইজ নট আনসারিং। এই যান্ত্রিক আওয়াজটা শুনে কেদারের হাত থেকে ফোনটা ফসকে নিচে পড়ে গেল। সে ওই দম বন্ধ করা বেডরুমে জ্বরে কাঁপতে কাঁপতে হাউ হাউ করে কাঁদছিল। সে বুঝে গিয়েছিল যে সে শুধু ঠানের একটা বড় বাড়ি হারায়নি, সে নিজের ঠাকুর ঘরের মূর্তিটাকেই পায়ের তলায় পিষে ফেলেছে।
সন্ধ্যা 7টা নাগাদ দরজা খুলল। রাধিকা অফিস থেকে ক্লান্ত হয়ে বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরল। ঘরে তখনও অন্ধকার ছিল। সে লাইট জ্বালাল। সোফায় কেদার মাথা নিচু করে শূন্য দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে বসেছিল। কেদার, কি হয়েছে? অন্ধকারে কেন বসে আছেন? আর স্যুপ খেয়েছেন কিনা? রাধিকা নিজের পার্সটা ছুঁড়ে ফেলে বিরক্ত হয়ে জিজ্ঞেস করল। তাকে অফিসে বসের বকুনি খেতে হয়েছিল, তাই তার বিরক্তি এমনিতেই চরম সীমায় পৌঁছেছিল। কেদার আস্তে আস্তে মাথা তুলল। তার চোখের জল শুকিয়ে গিয়ে সেখানে এখন একটা ভয়ঙ্কর অনুশোচনার শূন্যতা তৈরি হয়েছিল। তার শরীরের অসুখটা তার মনের অসুখের কাছে এখন খুবই তুচ্ছ মনে হচ্ছিল। রাধিকা। কেদারের গলাটা চরম শান্ত এবং গভীর ছিল। আমরা শেষ হয়ে গেছি। আমাদের মিথ্যে অহংকার, আমাদের টাকার দম্ভ, সবকিছু শেষ হয়ে গেছে। কি আবল তাবল বকছেন আপনি? জ্বর কি মাথায় উঠে গেছে? রাধিকা কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করল। হ্যাঁ, জ্বর মাথায় উঠেছিল, আমাদের দুজনেরই। কেদার হঠাৎ ছিটকে উঠে দাঁড়াল। তার গলা এখন পুরো ঘরে গমগম করছিল। আজ সকালে তুই আমাকে জ্বরের মধ্যে ওইভাবে ফেলে রেখে চলে গেলি, কারণ তোর কাছে তোর প্রেজেন্টেশনটা ইম্পর্টেন্ট ছিল। ভেবে দেখ রাধিকা, আজ যদি মা এই বাড়িতে থাকত, তবে সে নিজের হাজারো টিফিনের অর্ডার সরিয়ে রেখে সারা রাত আমার মাথায় জলের পট্টি রাখত, আমাকে সময় মতো গরম পাচন দিত। কিন্তু আমরা কি করলাম? আমরা সেই মাকে তারই বাড়ি থেকে তাড়িয়ে দিলাম। রাধিকা কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই কেদার হাত দিয়ে তাকে থামিয়ে দিল। রাধিকা, আমরা তাকে বিনা পয়সার চাকরানি ভেবেছিলাম। তুই যাতে অফিসার ঘর দুটোই সামলাতে পারিস, তার জন্য সে নিজের চলতে থাকা টিফিনের ব্যবসা বন্ধ করে দিয়েছিল। তোর নিজের স্পেস চাইছিল, তাই না? আজ দেখ, এই দেশলাই বাক্সের মতো ঘরে না তোর স্পেস আছে, না আমার শান্তি। মা বাড়ি বিক্রি করেনি রে, সে আমাদের আসল যোগ্যতাটা দেখিয়ে দিয়েছে। কেদারের এই কথাগুলো রাধিকার মর্মমূলে গিয়ে বিঁধল, কিন্তু আজ সে রাগ করল না, উল্টে ধপ করে সোফায় বসে পড়ল। তার চোখ দিয়েও হঠাৎ করে জল বইতে শুরু করল। গত কয়েক মাসে এসেও সংসারটা কিভাবে ভেঙে পড়ছে সেটা দেখে মায়ের আসল দাম বুঝতে পেরেছিল। রোজ সকালে উঠে টিফিন বানানো, ঘর গোছানো, লোকাল ট্রেনের ধাক্কা খেয়ে অফিসে পৌঁছনো, আর সন্ধ্যায় ফিরে আবার গ্যাসের সামনে দাঁড়ানো, সে ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিল। মা বাড়িতে থাকার সময় এই সব কিছু কত সহজে আর নিজের থেকেই হয়ে যেত সেটা সে প্রতিটা পদে বুঝতে পারছিল। কেদার, আমার ভুল হয়ে গেছে। রাধিকা দুহাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল। আমি ভাবতাম টাকা আর কেরিয়ারই সব কিছু, কিন্তু আমি টাকা দিয়ে ঘরের শান্তি কিনতে পারিনি। মা যতদিন ঘরে ছিল, আমি কখনো বাজারের লিস্টের দিকেও ফিরে তাকাইনি। আমাকে ক্ষমা করে দিন কেদার, আমার জেদের জন্যই আমাদের সংসার ধ্বংস হয়ে গেল। কেদার একটা দীর্ঘশ্বাস নিল। তার মনের সিদ্ধান্ত পাকা হয়ে গিয়েছিল। কালই আমরা আলিবাগে যাচ্ছি, ঈশাকে সাথে নিয়ে। মায়ের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আমি আর এক লোকমা খাবারও খাব না। যা কিছুই হয়ে যাক না কেন, মাকে ফিরিয়ে আনতেই হবে। পরের দিন সকালেই কেদার, রাধিকা এবং ঈশা আলিবাগের দিকে রওনা দিল। পুরো যাত্রায় গাড়ির মধ্যে একটা দমবন্ধ করা নিস্তব্ধতা ছিল। ঠানের ভিড় পেছনে ফেলে কোঙ্কনের সবুজ প্রকৃতি শুরু হল। কিন্তু কেদারের মনে অপরাধবোধের এক ভয়ঙ্কর ঝড় উথালপাথাল করছিল। মাকে তাড়ানোর সময় সে যে শব্দগুলো ব্যবহার করেছিল সেগুলো বারবার তার কানে বাজছিল। ঈশা সামনে বসে রাস্তা দেখাচ্ছিল। ঠাকুমা যে আত্মসম্মানের সাথে একটা নতুন জীবন শুরু করেছেন সেটা ঈশা জানত, কিন্তু বাবা মা যে তাদের ভুল বুঝতে পেরেছে এতে সে খুশিও ছিল। দুপুরের দিকে তাদের গাড়ি একটা লাল পাথরের বাড়ির সামনে এসে থামল। নারকেল সুপারির বাগান আর দূর থেকে ভেসে আসা সমুদ্রের আওয়াজ, পরিবেশটা ভীষণ মনোরম ছিল। দরজায় পা রাখতেই কেদারের পা থমকে গেল। সামনে উঠোনে সুন্দর করে রং করা একটা তুলসী মঞ্চের সামনে অনুরাধা তাই চোখ বন্ধ করে হাত জোড় করে দাঁড়িয়েছিলেন। তার পরনে একটা সাধারণ কিন্তু পরিষ্কার সুতির শাড়ি ছিল। মুখে এক অদ্ভুত সাত্ত্বিক উজ্জ্বলতা ছিল। সেখানে কোনো মানসিক চাপ ছিল না, কোনো চিন্তা ছিল না। সেই শান্ত আর পবিত্র দৃশ্য দেখে কেদারের বুকটা ফেটে গেল। অনুরাধা তাই চোখ খুললেন এবং তাকালেন। সামনে তার নিজের নাড়িছেড়া ধন, তার বউ আর নাতনি দাঁড়িয়ে। কেদারের অবস্থা খুব করুণ ছিল, তাকে খুব দুর্বল দেখাচ্ছিল। মা! কেদারের গলা থেকে একটা আর্ত ও কাঁপা কাঁপা আওয়াজ বেরোল। সে দৌড়ে এগিয়ে এলো এবং সোজা মায়ের পায়ের উপর আছড়ে পড়ল। সে মায়ের পা দুটো শক্ত করে জড়িয়ে ধরল এবং একটা ছোট বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদতে লাগল। তার চোখের জল অনুরাধা তাইয়ের পায়ের উপর পড়ছিল।
মা মা আমাকে ক্ষমা করে দে, আমি তোর খুব বড় অপরাধী রে। কেদার বুক ফাটা কান্নায় ভেঙে পড়ছিল। আমি নীচ, আমি স্বার্থপর। যে পা আমাকে চলতে শিখিয়েছে সেই পায়ের তলার মাটিই আমি কেড়ে নিয়েছিলাম। তুই আমার জন্য সারা জীবন খাটলি, আর আমি তোকে তোরই বাড়ি থেকে তাড়িয়ে দিলাম। মা আমাকে শাস্তি দে, আমাকে দরকার হলে মার, কিন্তু এমনভাবে মুখ ফিরিয়ে নিস না। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না মা, ফিরে চল মা। রাধিকাও দৌড়ে এগিয়ে এলো। তার সমস্ত মিথ্যে অহংকার, বড়লোকি আর শিক্ষার দম্ভ পুরোপুরি খসে পড়েছিল। সেও অনুরাধা তায়ের সামনে হাঁটু গেড়ে বসল এবং ফুপিয়ে কাঁদতে কাঁদতে আক্ষরিক অর্থেই নিজের শাড়ির আঁচল তার সামনে পাতল। মা, এই পাতা আঁচলে আমাকে ক্ষমা করে দিন। আমি খুব ভুল করেছি। আমি এই বাড়ির লক্ষ্মী হতে গিয়েছিলাম, কিন্তু আমি সত্যিই সব ধ্বংস করে দিয়েছি। মাতৃত্বের আর আপনার কষ্টের দাম আমি এখন বুঝতে পেরেছি। আপনাকে ছাড়া আমাদের আর কিছুই চাই না মা, প্লিজ আমাদের ক্ষমা করে দিন। দুজনেই মাটিতে বসে আক্ষরিক অর্থেই কাকুতি মিনতি করছিল। পেছনে দাঁড়িয়ে থাকা ঈশাও এই দৃশ্য দেখে চোখ মুছছিল। অনুরাধা তাই একটুও টললেন না। তার চোখে জল টলটল করছিল, কিন্তু তিনি কাঁদলেন না। তার মুখে আজও সেই একই গভীর আর দৃঢ় শান্ত ভাব ছিল। তিনি আস্তে করে নিচে ঝুঁকে কেদারকে কাঁধ ধরে দাঁড় করালেন। রাধিকার পাতা আঁচলটা হাতে নিয়ে তাকেও উঠে দাঁড়াতে বললেন। তার গলার আওয়াজ ভীষণ শান্ত ছিল, কিন্তু প্রতিটা শব্দের ওজন বজ্রের চেয়েও কঠিন ছিল। কেদার, রাধিকা, কাঁদিস না। বলে যে মায়ের পায়ে মাথা রাখলে পাপ ধুয়ে যায়, কিন্তু যতক্ষণ না মনের কোণটা পরিষ্কার হয় ততক্ষণ এই ক্ষমার কোনো অর্থ হয় না। কেদার ফুপিয়ে কাঁদতে কাঁদতে মায়ের দিকে তাকিয়েছিল। মা, আমি সত্যি বদলে গেছি রে, আমাকে একটা সুযোগ দে। অনুরাধা তাই বলে চললেন। আমি তোকে ক্ষমা তো করেই দিয়েছি রে। একজন মায়ের হৃদয়ে নিজের সন্তানের জন্যে কখনো রাগ থাকতে পারে না। যেদিন আমি ঠানের বাড়ি ছেড়েছিলাম সেদিনই আমি আমার রাগ, আমার অপমান সব ওখানে ফেলে এসেছিলাম। অনুরাধা তাই থামলেন। তিনি একটা দীর্ঘশ্বাস নিলেন। তার চোখ এখন আরও তীক্ষ্ণ আর স্পষ্ট হয়ে উঠেছিল। কিন্তু কেদার, ক্ষমা করব কি, তবে আমি আর কোনোদিন তোমাদের বাড়িতে ওই আগের মতো সহজলভ্য মা হয়ে ফিরে যাব না। মা, এমন বলিস না। কেদার আবার হাত জোড় করে বলল। আমার কথা শুনে নে। অনুরাধা তাই হাত দিয়ে তাকে থামিয়ে দিয়ে দৃঢ়ভাবে বললেন, যে সহজলভ্য অনুরাধাকে তোমরা তাড়িয়ে দিয়েছিলে না, সেই অনুরাধা ওই দিনই মরে গেছে। হাড় ভাঙা খাটুনি খাটা, তোমাদের অপমানের বিষ নীরবে গলাধ্যকরণ করা, তোমাদের ডায়েটের বায়নাক্কা মেটানো আর নিজের অস্তিত্বকে ভুলে যাওয়া সেই মা আর অস্তিত্বেই নেই। এখন যে তোমাদের সামনে দাঁড়িয়ে আছে সে একজন আত্মসম্মানবোধ সম্পন্ন নারী। রাধিকা চোখ মুছতে মুছতে শুনছিল। আমি তোমাদের মা, তোমাদের চাকর নই। আমি তোমাদের ক্ষমা অবশ্যই করব, কিন্তু আমার শর্তে। আমি তোমাদের সংসারের ঘানি টানা বলদ হব না। আমার বাকি জীবন, আমার সম্মান আর আমার এই শান্তি, এটাই এখন আমার অগ্রাধিকার। সম্পর্কে যতদিন না সম্মান থাকে ততদিন সেই সম্পর্ক শুধু একটা বোঝা হয়। আর আমি এখন কারুর বোঝা টানতে চাই না। তোমাদের যদি আসতে হয় তবে এই দরজা দিয়ে মায়ের সাথে দেখা পড়তে আনন্দের সাথে এসো, কিন্তু আমার শর্তে। অনুরাধা তাইয়ের সেই দৃঢ় আর স্পষ্ট কথাগুলো আলিবাগের ওই শান্ত বাড়িতে যেন কোনো মন্ত্রের মতো প্রতিধ্বনিত হতে লাগল। উঠোনের তুলসী গাছটাও যেন তার এই নতুন আত্মসম্মানবোধে গর্বিত ছিল। তার পাতাগুলো বাতাসের সাথে দুলছিল। কেদার আর রাধিকা স্তব্ধ হয়ে সেই নতুন মায়ের দিকে তাকিয়ে রইল। কেদার আস্তে আস্তে মাথা তুলল। সে নিজের চোখ মুছল। মায়ের কথাগুলোর ভেতরের কঠোর সত্যটা এখন তার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছিল। সে নিজের জায়গা থেকে উঠল এবং মায়ের দুটো হাত নিজের হাতে নিয়ে অত্যন্ত সততার সাথে বলল, মা, তুই একদম ঠিক বলেছিস। আমরা তোর ভালোবাসার আর তোর কষ্টের সবসময় শুধু ফায়দাই তুলেছি, কিন্তু এখন আর তেমনটা হবে না। তুই আমাদের বাড়িতে আসিস না। এখন এটাই আমাদের আসল বাড়ি হবে। আমরা আমাদের ডম্বিভলির সংসার নিজেদের জোরে দাঁড় করাব, কষ্ট করব, কিন্তু তুই এখন শুধু নিজের জন্য বাঁচবি। আমরা তোর কাছে আসব, সেটা কিছু চাওয়ার জন্য নয়, বরং তোকে সেই সম্মান আর ভালোবাসাটা দেওয়ার জন্য আসব, যেটা আমরা আজ পর্যন্ত তোকে দিইনি। তোর শর্ত আমার পুরোপুরি মেনে নিলাম মা। রাধিকাও এগিয়ে এসে অনুরাধা তাইয়ের হাতের ওপর নিজের হাত রাখল।
তার চোখে এখন আর মিথ্যে অহংকার ছিল না, বরং একটা কৃতজ্ঞতা ছিল। মা, আমি সত্যি খুব স্বার্থপরের মতো আচরণ করেছি, কিন্তু আমাকে ক্ষমা করে দিন। আজ থেকে আপনি আমার শাশুড়ি মা নন, বরং আপনি এই বাড়ির আর আমাদের জীবনের সেই শক্ত ভিত, যাকে আমরা কখনোই সহজলভ্য মনে করব না। আপনি শুধু আমাদের আশীর্বাদ করুন। অনুরাধা তাইয়ের দৃঢ় মুখে প্রথমবার একটা অত্যন্ত আশ্বস্ত এবং স্নেহমাখা হাসি ফুটে উঠল। তিনি রাধিকার আর কেদারের মাথায় হাত রাখলেন। সেই মুহূর্তে ওই তিনজনের চোখ থেকে বয়ে যাওয়া জল দুঃখের বা অনুশোচনার ছিল না, বরং সেটা ছিল একটা নতুন স্বচ্ছ সম্পর্কের জন্মের। ঈশা দৌড়ে এসে ওই তিনজনকেই শক্ত করে জড়িয়ে ধরল। দেখতে দেখতে 6 মাস কেটে গেল। সময় সব ক্ষতেরই সেরা ওষুধ। কিন্তু এখানে সময়ের সাথে সাথে মানুষের স্বভাবেও এক অভাবনীয় পরিবর্তন এসেছিল। ডম্বিফুলির ওই ছোট ভাড়া বাড়িতে থেকে কেদার আর রাধিকা সত্যিকারের সংসার আর একে অপরের সঙ্গের দাম বুঝতে পেরেছিল। এখন রাধিকা কেদারকে কাজে সাহায্য করত, আর কেদারও ঘরের অর্ধেক কাজ কোনো বিরক্তি ছাড়াই করত। প্রতি দ্বিতীয় সপ্তাহে উইকেন্ডে কেদার আর রাধিকা ঈশাকে নিয়ে আলিবাগে আসত। কিন্তু এখন তাদের আসার ধরন পুরোপুরি পাল্টে গিয়েছিল। আগের মতো তারা অতিথি হিসাবে বা অধিকার ফলাতে আসত না। কেদার আলিবাগে পৌঁছনোর সাথে সাথেই মাকে আরাম কেদারায় বসিয়ে দিত এবং নিজে বাড়ির পেছনের বাগানে গিয়ে গাছে জল দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করা এসব কাজ আনন্দের সাথে করত। রাধিকা তো এখন পুরোপুরি পাল্টে গিয়েছিল। সে এলেই সোজা রান্নাঘরের দায়িত্ব নিয়ে নিত। মা, আপনি সারা সপ্তাহ নিজের হাতে রান্না করে খান, আজ উইকেন্ডে আমি আপনাকে আপনার পছন্দের রান্না করে খাওয়াবো। এই কথা হাসি মুখে বলে সে অনুরাধা তাইকে রান্নাঘর থেকে বের করে দিত। এক রবিবার রাধিকা নিজের প্রথম জমানো টাকা থেকে অনুরাধা তাইয়ের জন্য একটা অত্যন্ত সুন্দর মুক্ত রঙের পৈঠানি শাড়ি এনেছিল। সেই শাড়িটা মায়ের হাতে দেওয়ার সময় রাধিকার চোখে যে সম্মান ছিল, সেটা অনুরাধা তাইয়ের কাছে লাখ টাকার সমান ছিল। এভাবেই আনন্দে সময় এগিয়ে যাচ্ছিল এবং দীপাবলির উৎসব এগিয়ে এলো। গোটা পরিবার ঠিক করল যে এবারের দীপাবলি আলিবাগের বাড়িতেই উদযাপন করবে। দীপাবলির সেই সন্ধ্যা আলিবাগের ওই পাথরের বড় বাড়িটায় গাঁদা ফুল আর আমপাতার একটা সুন্দর তোরণ লাগানো হয়েছিল। উঠোনে রাধিকা আর ঈশা মিলে একটা সুন্দর রঙ্গোলি এঁকেছিল। বাড়ির কোনায় কোনায় এবং তুলসী মঞ্চের সামনে প্রদীপের আলো ঝলমল করছিল। ঘর থেকে দীপাবলির জলখাবার, চাকলি, চিঁড়ে ভাজা আর বেসনের লাড্ডুর মিষ্টি সুবাস ভেসে আসছিল। এই খাবারগুলো অনুরাধা তাই আর রাধিকা মিলে হাসতে হাসতে গল্প করতে করতে বানিয়েছিল। বাইরে বারান্দায় সমুদ্র থেকে আসা ঠান্ডা হাওয়া মন জুড়িয়ে দিচ্ছিল। অনুরাধা তাই রাধিকার দেওয়া ওই মুক্ত রঙের পৈঠানি শাড়িটা পরে একটা কাঠের দোলনায় শান্তভাবে বসেছিলেন। কিন্তু প্রদীপের ওই সোনালি আলোয় তার মুখের উজ্জ্বলতা আরও বেশি করে ফুটে উঠছিল। কেদার ভেতর থেকে এলো এবং সে মায়ের পাশে দোলনার ঠিক কাছেই একটা জলচৌকির ওপর নিচে বসল। সে অত্যন্ত ভালোবাসার সাথে মায়ের কোঁচকানো হাতটা নিজের হাতে নিল। ওই হাতের স্পর্শ এখন কেদারের জন্য পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ ছিল। সে মায়ের হাতে চুমু খেয়ে বলল, হ্যাপি দিওয়ালি মা। আজ সত্যিকারের অর্থে আমার জীবনে প্রদীপের আলো জ্বলে উঠেছে, কারণ তুই আমার সাথে আছিস। ঠিক তখনই ঘর থেকে রাধিকা হাসি মুখে বাইরে এলো। তার হাতে একটা ট্রে ছিল, যেটায় গরম ধোঁয়া ওঠা লেমন গ্রাস চা আর কাণ্ডে পোহা, মানে চিঁড়ে ভাজা ছিল। চলো, মিষ্টি মুখ তো অনেক হলো, এবার মায়ের পছন্দের পোহা আর চা খাওয়া যাক। এই বলে সে সবাইকে চা দিল। ঈশা তার মোবাইল বের করল এবং একটা পরিপূর্ণ আর সুখী পরিবারের এই সুন্দর মুহূর্তের ছবি তুলে রাখল। অনুরাধা তাই চায়ের কাপে চুমুক দিলেন এবং সবার দিকে অত্যন্ত ভালোবাসার সাথে তাকাতে লাগলেন। তার মনে আজ এক অদ্ভুত তৃপ্তির অনুভূতি জাগছিল। তার চোখে আনন্দের জল টলটল করে উঠল। তিনি ভাবলেন, ওই রাতে অপমান হজম করে যদি তিনি চুপ করে বসে থাকতেন, যদি তিনি নিজের আত্মসম্মানের জন্য পদক্ষেপ না নিতেন, তবে আজ এই পরিবারটা ভেতর থেকে চিরকালের জন্য ফাঁপা হয়ে যেত এবং সবাই সবার থেকে দূরেই থেকে যেত। তিনি নিজের আত্মসম্মান তো বাঁচিয়েছেন বটেই, কিন্তু তার ওই একটা কঠোর সিদ্ধান্তের কারণেই তার পরিবার, তার ছেলে আর বৌমা জীবনের সত্যিকারের অর্থ বুঝতে পেরেছে। পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক নয়, বা একে অপরের জন্য নীরবে করা ত্যাগও নয়। অনুরাধা তাই আজ সত্যিকারের অর্থে এটা বুঝতে পেরেছিলেন এবং তিনি সেটা তার সন্তানদেরও শিখিয়েছেন। কারণ রক্তের সম্পর্কে কেবল ভালোবাসা আর ত্যাগের নয়, বরং সম্মান এবং শ্রদ্ধারও যদি মেলবন্ধন থাকে, তবেই সেই সংসার সত্যিকারের অর্থে সুখের হয়। বন্ধুরা, এই গল্প এখানেই শেষ হলো, কিন্তু এটা আমাদের খুব বড় আর গুরুত্বপূর্ণ একটা শিক্ষা দিয়ে যায়। কখনো কখনো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য একটু কঠোর হতে হয় এবং নিজের আত্মসম্মান বোধের উপলব্ধি করাতে হয়।
অনুরাধা তাইয়ের নেওয়া এই সিদ্ধান্ত এবং গল্পের এই মধুর সমাপ্তি আপনাদের কেমন লাগল? আপনাদের দেখা বা চেনা জানা কারোর সাথে কি এমন ঘটনা কখনো ঘটেছে? আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আমি প্রতিটি কমেন্ট পড়ি। এই গল্পটি যদি সত্যিকারের অর্থে আপনাদের আপন মনে হয়ে থাকে তবে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে আত্মীয়-স্বজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চাপতে ভুলবেন না, যাতে আমার নতুন গল্পের নোটিফিকেশন আপনারা সবার আগে পান। আপনাদের অমূল্য সময় দিয়ে এই গল্পটি শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। খুব তাড়াতাড়ি দেখা হবে এমনই একটি নতুন আবেগপূর্ণ এবং অনুপ্রেরণাদায়ক গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত নিজের এবং নিজের প্রিয়জনদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।